আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনাকে যদি এখন কোশ্চেন করা হয় ব্রাজিল এই মুহূর্তে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি এগিয়ে আছে, তাহলে আপনার অ্যান্সারটা কি হবে? আই থিংক আপনার উত্তরটা হবে যে লেফট উইং এবং রাইট উইং। এই দুইটা পজিশনে ব্রাজিল বিশ্বের বড় বড় টিমগুলোর চাইতে সবচাইতে বেশি এগিয়ে আছে। আপনি যদি রাইট উইং এর কথা হিসেব করেন, তাহলে এই জায়গায় গাদা গাদা অপশন, রাফিনা, এস্তেবা উইলিয়াম, রদ্রিগো, অ্যান্টোনিওর মতো ফুটবলাররা রয়েছে। আপনি যদি লেফট উইং এর কথা চিন্তা করেন, তাহলে তো ওই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলার রয়েছে, যার সাবস্টিটিউট হিসেবে খেলবে কে? মার্টিনেলি, যিনি কিনা আর্সেনালের স্টার্টিং 11 এর প্লেয়ার। সো এই দুইটা পজিশনে এখন ব্রাজিল সবচাইতে বেশি স্ট্রং, আপনাকে মানতেই হবে। এখন এই দুইটা পজিশন ছাড়া যদি আমরা আরো একটা পজিশনের কথা বলি, যে পজিশনটাতে রিসেন্টলি ব্রাজিল পৃথিবীর বড় বড় টিমগুলোর চাইতে বেশ এগিয়ে আছে, তাহলে সেই পজিশনটা কোনটা হবে? সেই পজিশনটা হবে সেন্টার ব্যাক। তো আজকের এই ভিডিওতে আমরা সেন্টার ব্যাককে নিয়ে কথা বলার ট্রাই করব। রিসেন্টলি এই জায়গাটাতে ব্রাজিলের হাতে যেই পরিমাণ অপশন আছে, আসলে কার্লো আনচেলত্তি দ্বিধাদ্বন্দ্বে থাকবে কোন প্লেয়ারটাকে বসিয়ে রেখে কোন প্লেয়ারটাকে খেলাবে, কোন প্লেয়ারটাকে দলে নিয়ে কোন প্লেয়ারটাকে আসলে স্কোয়াড থেকে বাদ দিবে। আপনি যদি এই পজিশনটা দেখেন, তাহলে এই মুহূর্তে ব্রাজিলের হাতে ভাই ভালো ভালো অপশন আছে, মানে ভালো কি অতিরিক্ত ভালো আপনি বলতে পারেন। সো আমরা যদি এখন নাম ধরে ধরে বলি, তাহলে বলবো যে মার্কিনিউস পিএসজির বেস্ট প্লেয়ার, এখন রিসেন্টলি তিনি বিশ্ব ফুটবলের বেস্ট সেন্টার ব্যাকদের একজন। গাব্রিয়েল মেগালেস ইংলিশ প্রিমিয়ার লিগের গত সিজনে বেস্ট ডিফেন্ডারদের একজন ছিলেন। অ্যাডার মিলিতাও, যিনি কিনা ইনজুরি থেকে ব্যাক করে রিয়াল মাদ্রিদের হয়ে আবারও দারুণ ছন্দে ফিরেছেন। আলেকজান্দ্রো রিবেরো, যাকে আপনারা ব্রাজিলের হয়ে সর্বশেষ দুইটা ম্যাচে দেখছেন যে সে কি লেভেলের ইম্পোর্ট দিছে, মানে তার টিমটাকে মানে কোন লেভেলের পারফরমেন্সটা দিছে। সো এই চারটা প্লেয়ারকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব। এই চারটা প্লেয়ারের মধ্যে আসলে কে স্টার্টিং 11-এ আসতে পারে, কিংবা কোন কোন প্লেয়ারগুলো স্কোয়াডে আসতে পারে। দেখুন, আমরা যখন এখন সেন্টার ব্যাককে নিয়ে কথা বলবো, সেন্টার ব্যাককে নিয়ে কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে এক্স্যাক্টলি সেন্টার ব্যাকের পজিশনে ব্রাজিল কয়টা প্লেয়ারকে খেলাইতে পারবে, কিংবা কয়টা প্লেয়ারকে তারা স্কোয়াডে অ্যাড করবে। বেসিক্যালি আমরা সবাই জানি যে ব্রাজিল 4-4-2-3-1 এমন একটা ফরমেশনে খেলে। সো সেই অনুযায়ী পিছনে তাদের চারজন ব্যাকলাইন ফুটবলার থাকে। ব্যাকলাইন ফুটবলে অন্তত পক্ষে দুইজন সেন্টার ব্যাক খেলানো হয়, দুইজন সেন্টার ব্যাক স্টার্টিং 11-এ আসে, এবং তাদের সাবস্টিটিউট হিসেবে আরো দুইজন সেন্টার ব্যাককে রাখা হয়। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ব্রাজিল অন্তত পক্ষে চারটা সেন্টার ব্যাক নিবে। এখন এই চারটা সেন্টার ব্যাক নেওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোন চারটা প্লেয়ারকে চুজ করবে সেটা নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করবে এখন। তো প্রথমত আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, সেন্টার ব্যাকে খেলতে হলে বেসিক্যালি প্লেয়ারদের একটু হাইট লাগে, প্লেয়ারদের ম্যান মার্কিং ভালো লাগে, কোন কোন ক্ষেত্রে ডেস্ট্রয়ার প্লেয়ারের মতো কাজ করতে হয়। সো এখন আপনি যদি ব্রাজিলের সেন্টার ব্যাক গুলাকে দেখেন, তাহলে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা প্লেয়ার হাইটে বেশ ভালো। এখন হাইটে বেশ ভালো হলে কি হয়, এরিয়ালি যে বলগুলা আসে ওগুলা ক্লিয়ার করতে বেশ আসান হয়ে যায় প্রত্যেকটা প্লেয়ারের জন্য। আপনি দেখবেন যখন কোনো সেন্টার ব্যাকের এগেইনস্টে দুই সাইড থেকে ক্রস করা হয়, ওই সেন্টার ব্যাকের হাইটটা যদি একটু বেশি হয়, তাহলে সেট পিসে কিন্তু তারা বলগুলা সহজে ক্লিয়ার করতে পারে, সেট পিস থেকে তারা গোল কনসিড করে না। সো আপনি বুঝতেই পারতেছেন সেন্টার ব্যাকে হাইটে যে প্লেয়ারগুলা সবচাইতে ভালো, ওই প্লেয়ারগুলা সেট পিসে কেমন ধরনের অ্যাডভান্টেজ পায়। একের পর এক ক্রস আসবে, তারা এরিয়ালি বলগুলাকে ক্লিয়ার করে দিতে পারবে। সো আমরা যদি এখন ব্রাজিলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে সেটা অবশ্যই বলবো যে মার্কিনিউস হবে এই জায়গায় ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। যদিও তার হাইটটা একটু কম, বাট বিগত 2018 বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত তিনি যেভাবে ব্রাজিলকে সার্ভিস দিতেছে, আমার কাছে মনে হয় যে তিনি ব্রাজিলের 2026 বিশ্বকাপের প্ল্যানেও কিন্তু থাকবে। এই প্লেয়ারটার হাইট যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে এই প্লেয়ারটার হাইট হচ্ছে 183 সেন্টিমিটার। বাট এই প্লেয়ারটার হাইট একটু কম হলেও প্লেয়ারটা মোটামুটি বিল্ড আপ ফুটবলে বেশ ভালো, মোটামুটি আপনার ম্যান মার্কিং করতে পারে। হ্যাঁ, আমরা একটা সময় দেখছি যে ব্রাজিল টিমে সে কিছু কিছু এরর করতো, কিছু কিছু মিস্টেক করতো, বাট কোপা আমেরিকার পর থেকে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, এখনো পর্যন্ত তিনি ব্রাজিলের হয়ে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন। যেখানে আমরা গত ম্যাচটাতেও দেখছি যে প্যারাগুয়ের এগেইনস্টে দারুণ ফুটবল খেলছেন। সো এই প্লেয়ারটা মোটামুটি ফিক্সড। এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে গাব্রিয়েল মেগালেস। দেখুন, গাব্রিয়েল মেগালেস রিসেন্টলি ইনজুরি থেকে ব্যাক করছে আর্সেনালের হয়ে। তিনি এখন তিনি প্রি সিজনের ম্যাচগুলা খেলে এখন আর্সেনালের মেইন স্কোয়াডে অলরেডি চলে এসেছে। সো এই প্লেয়ারটাও ব্রাজিলের সেন্টার ব্যাকের ফার্স্ট চয়েসের পরে সেকেন্ড চয়েস সেন্টার ব্যাক হবে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়, কারণ প্লেয়ারটার হাইট বেশ ভালো। প্লেয়ারটার হাইট হচ্ছে 190 সেন্টিমিটার, যিনি কিনা ভাই
হাইটে অনেকটাই লম্বা। সো এই প্লেয়ারটা এরিয়ালি বলগুলা অনেকটা ক্লিয়ার করতে পারে। মোটামুটি প্লেয়ারটা বিল্ড আপ সেন্টার ব্যাক এবং ডেস্ট্রয়ার সেন্টার ব্যাকের মতো খেলতে পারে। সো এর গুরুত্বটা আপনি বুঝতে পারতেছেন। দেখুন সেট পিসে যখন বল আসবে সে বলগুলা ক্লিয়ার করতে পারবে, এট দ্য সেম টাইম যখন আপনার ব্রাজিল কর্নার কিক পাবে তখন ওই মুভমেন্টে অপোনেন্টের ডি বক্সে সেট পিস থেকে গোলও করতে পারবে। সো এই প্লেয়ারটা রিসেন্টলি আর্সেনালের হয়ে যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে এবং প্লেয়ারটা যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ, যে এই প্লেয়ারটা যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের গত সিজনের বেস্ট ডিফেন্ডারদের একজন হয়েছে, সো তিনি ব্রাজিল টিমে আসতেছে, তাতে কোনো সন্দেহ নাই। তৃতীয় যে সেন্টার ব্যাকটার কথা বলবো সেটা হচ্ছে এডার মিলিতাও। দেখুন এডার মিলিতাও রিসেন্টলি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে প্রি সিজনের ম্যাচগুলা শেষ করেছেন, যেখানে লম্বা একটা ইনজুরি থেকে ব্যাক করে তিনি এখনো আগের ফর্মেই আছে। আমরা দেখছি গত ম্যাচটাতে তিনি আপনার প্রি সিজনের ম্যাচে গত ম্যাচটাতেও গোল করেছেন আর ডিফেন্সিভলি বেশ ভালো করেছেন, এবং আমরা দেখতে পাইছি যে তিনি টোটালি 8 পয়েন্ট সম্ভবত 3 না 4 রেটিং ক্লেম করেছেন। সো এই প্লেয়ারটা যেহেতু ইনজুরি থেকে ব্যাক করে দারুণ ছন্দে ছিল প্রি সিজনে, এবং প্লেয়ারটা যেহেতু কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছে, আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটা আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতেছে, এবং যদি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস সেন্টার ব্যাকও না হইতে পারে 3 নাম্বার সেন্টার ব্যাক অবশ্যই হবে, যিনি কিনা সাবস্টিটিউট হিসেবে নামবেন। এই প্লেয়ারটার হাইট হচ্ছে 186 সেন্টিমিটার। হাইটে এই প্লেয়ারটা আপনার মার্কিনুসের চাইতে একটু বেশি, আবার গাব্রিয়েল মেগালেসের চাইতে একটু কম। তো এই প্লেয়ারটাও কিন্তু ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পাইতে চলেছে অন্তত পক্ষে আমার কাছে মনে হয়। এবার আমরা আসি সর্বশেষ প্লেয়ারটার দিকে, যে প্লেয়ারটা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির রাডারে রয়েছে এবং তিনি ব্রাজিলের ফার্স্ট 11-ও হয়তোবা আসতে পারে, যদিও এইটা একেবারে এখন আপাতত সঠিকভাবে বলা যাইতেছে না। ওই প্লেয়ারটার নাম হচ্ছে আলেকজান্দ্রো রিবেরো। ভাই মানে ব্রাজিলের ভাগ্যটা এতটাই ভালো যে তারা সেন্টার ব্যাকে একের পর এক মানে দানব পাইতেছে, দানব। এই জায়গাটাতে আপনি যদি এই প্লেয়ারটার হাইট দেখেন তাহলে দেখতে পারবেন যে 192 সেন্টিমিটার। আপনি 192 সেন্টিমিটার বুঝতে পারতেছেন, প্রায় এলিসনের সমান লম্বা কিন্তু এই প্লেয়ারটা এলিসনের চাইতে মাত্র 1 সেন্টিমিটার ছোট আর কি। এই প্লেয়ারটার হাইট হচ্ছে 192 সেন্টিমিটার এবং এলিসনের হাইট হচ্ছে 193 সেন্টিমিটার। তো এরিয়ালি এই দুইটা মানে এই প্লেয়ারটা তো ভাই দারুণ। আমরা কিন্তু দেখছি যে ব্রাজিলের হয়ে সর্বশেষ 2টা ম্যাচে 10টা এরিয়াল ডুয়েল উইনের মোকাবেলা করছেন, যেখানে তিনি 7টাতে সাকসেসফুল হয়েছেন, অর্থাৎ 70% উইনিং রেশিওটা কিন্তু আমরা দেখছি লাস্ট 2টা ম্যাচে। সর্বশেষ ম্যাচটাতে তো 5টা এরিয়াল ডুয়েল উইন হয়েছে, অর্থাৎ সেট পিসে বলা আসলেই সে ক্লিয়ার করে দিতেছে। মানে প্লেয়ারটা এতটাই লম্বা যে এই প্লেয়ারটার কাছ থেকে কেউ হেড দিয়ে বল নিয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে এমন ফুটবলার এই মুহূর্তে ল্যাটিন অঞ্চলের যে দলগুলা রয়েছে এই দলগুলার মাঝে এখনো পর্যন্ত কোন স্ট্রাইকার আমার কাছে মনে হয় না যে এখনো পর্যন্ত আছে। আমার কাছে মনে হয় না যে আছে। শুধু ওইখানে না, শুধু ল্যাটিন অঞ্চলে না, পুরো ইউরোপিয়ান ফুটবলেও আপনি একমাত্র আর্লিং হাল্যান্ডকে ছাড়া এমন কোন আহামরি সেন্টার ফরওয়ার্ড দেখাইতে পারবেন না যে প্লেয়ারটা এই আলেকজান্দ্রো রিবেরোর উপর দিয়ে চলে যাবে। সো এই প্লেয়ারটাও আমার কাছে মনে হয় যে মোটামুটি ফিক্সড। তিনি সর্বশেষ 2টা ম্যাচে যেভাবে ভাই আমরা দেখছি যে এডার মিলিতাও ইনজুরির কারণে জাতীয় দলে আসতে পারে নাই, গাব্রিয়েল মেগালেস ইনজুরির কারণে জাতীয় দলে আসতে পারে নাই, ব্রেমার জাতীয় দলে আসতে পারে নাই। ওই জায়গাতে তিনি দেবদূতের মতো ব্রাজিল টিমে এসেছেন। ব্রাজিল টিমে এসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন, যেখানে সর্বশেষ 2টা ম্যাচে যদি তার রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ ম্যাচটাতে রেটিং হচ্ছে 7.5 এবং এর আগের ম্যাচটাতে যে ম্যাচটা ইকুয়েডরের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ওই ম্যাচটাতে তার রেটিং ছিল 7.3। অর্থাৎ সর্বশেষ 2টা ম্যাচে তিনি ব্রাজিলের হয়ে বেশ দারুণ ফুটবল খেলেছেন। সেই অনুযায়ী এই প্লেয়ারটাকেও আমার কাছে মনে হইতেছে যে তিনি ব্রাজিলের 4 নাম্বার, যদি স্টার্টিং 11-এও আসতে নাও পারে, 4 নাম্বার সেন্টার ব্যাক হিসেবে তিনি এই টিমটাতে থাকবেন। সো এখন আমরা আসি আসলে ব্রাজিলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক কে হবে। ব্রাজিলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক আমার কাছে মনে হইতেছে মার্কিনুস এবং গাব্রিয়েল মেগালেস এই দুজনই থাকবে, আর এডার মিলিতাও এবং রিবেরো এই 2টা প্লেয়ার আমার কাছে মনে হয় যে বেঞ্চ থেকে শুরু করবে যদি কোনো একটা প্লেয়ার ইনজুরিতে পিক করে সেন্টার ব্যাকের পজিশনে। তবে কার্লো আনচেলত্তির হাতে যে অপরচুনিটিটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো দলের প্লেয়াররা হাইটে একটু বেশি হয় সেই প্লেয়ারগুলোর এগেনস্টে ভাই গাব্রিয়েল মেগালেস এবং আলেকজান্দ্রো রিবেরোকে যদি নামাই দেওয়া হয় এরিয়ালি, আমার কাছে মনে হয় না যে কোনো ফুটবলার ব্রাজিলের এগেনস্টে গোল করতে পারবে। সো ব্রাজিলের জন্য এখন গুড নিউজ হচ্ছে যে ব্রাজিলের হাতে শুধু ভালো ডিফেন্স সেন্টার ব্যাক না, তাদের হাতে হাইটে ভালো, কোয়ালিটিতে ভালো, এমন ভালো মানের কিন্তু সেন্টার ব্যাক রয়েছে, যেটা ব্রাজিলকে 2026 বিশ্বকাপে বেশ
আশানুরূপ একটা ফলাফল হয়তো বা অন্তত পক্ষে সেট পিস এনে দিবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।